নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরও একবার আপনাদের অনুরোধে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আমরা কিন্তু হাজির হয়ে গিয়েছি। মূলত এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে যে কোনো ধরনের ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজের ট্রিটমেন্ট কিন্তু এখানে হয় অপারেশন ছাড়া বা ইনজেকশন ছাড়া। যারা নিজেদের দীর্ঘদিন ভালো রাখতে চান তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু অবশ্যই রয়েছে। তার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন রয়েছে অস্থির সমস্যার বা ব্যথার সমস্যার নিরাময় কি সম্ভব? দীর্ঘদিন ধরে মেডিসিন তো খাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত ভালো হচ্ছে না। অন্য কোনো প্যাথির ভরসায় রয়েছি কিন্তু এখনো সেই ভরসার মর্যাদা সেই প্যাথি আমাকে দিতে পারলো না। দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরেও এখনো আমার ডক্টর বলছে আমাকে অপারেশন করতে হবে। তাহলে সত্যি কি আমার ট্রিটমেন্ট সঠিকভাবে এগোচ্ছে? এই প্রশ্নের উত্তর আজকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবুর কাছে এই অনুরোধ বা এই প্রশ্নই, যেটা বন্ধুদের প্রশ্ন, যে দীর্ঘদিন মেডিসিন খাওয়ার পরেও অস্থির সমস্যার সমাধান বিন্দুমাত্র হচ্ছে না, তাহলে কি এই সমাধান এনবিপিতে এলে আমরা পেতে পারি? একদমই অস্থির সমস্যা যেটা বলছেন এখনকার দিনে দেখতে গেলে বেশিরভাগ মানুষই এখন অস্থির সমস্যায় ভুগছেন। যেরকম আমাদের সুগার রোগটা রয়েছে, কি আমরা দেখি 100 জন বাড়ির মধ্যে আমরা 80 জন বাড়িতে পাই। সেরকমই কারুর দেখবেন ঘাড়ে ব্যথা, কারুর কোমরে ব্যথা, কারুর হাঁটুতে ব্যথা বা কারুর অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা। কোনোটাকে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট বলছে, কোনোটাকে লাম্বার স্পন্ডলাইটিস বলছে, কোনোটাকে সার্ভাইকাল স্পন্ডলাইটিস, রিমটয়েড আর্থারাইটিস। আজকে বিশেষ করে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রিমটয়েড আর্থারাইটিস। রিমটয়েড আর্থারাইটিস এমন একটা রোগ যেটাকে কিনা আয়ুর্বেদে বলা হয় আমবাত। আমবাত কথাটা এসছে হচ্ছে আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি সেটা হজম হচ্ছে না প্রপারলি, তার ফলে যে আমাদের খাবার হজম না হওয়ার ফলে যে ইনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালটা রয়ে যাচ্ছে সেটাই আম তৈরি করছে এবং সেটা জয়েন্ট স্পেসে গিয়ে এই রোগটা তৈরি করছে। আমরা আদার প্যাথির ক্ষেত্রে যদি দেখতে পারি কি এই রোগটা যখন হচ্ছে আমাদের হাত পা বেঁকে যাচ্ছে বা প্রচণ্ড ব্যথা হচ্ছে, সোয়েলিং হচ্ছে, ফুলে যাচ্ছে আঙুলগুলো বা পায়ের আঙুলগুলো ফুলে যাচ্ছে, তো সেখানে তারা কি দিচ্ছে, তারা শুধু পেইন কিলার দিচ্ছে আর তার সাথে কিছু স্টেরয়েড দিচ্ছে। সেটা ব্যথা কমার জন্য ভালো বা ব্যথা থেকে উপশম পাওয়ার জন্য ভালো, কিন্তু রোগটাকে তারা সারাতে পারছে না, রোগটাকে তারা ধামাচাপা দিয়ে রেখে দিচ্ছে। আমরা আয়ুর্বেদে যে কাজটা করছি, আয়ুর্বেদে মেন হচ্ছে আমাদের আগে যে আমটা তৈরি হচ্ছে সেই আমটা তৈরি হওয়া থেকে এটাকে আটকাতে হবে। তার জন্য কি লাগবে? তার জন্য যে আমাদের অগ্নি বলটা রয়েছে, পাচকাগ্নি বা জঠরাগ্নি, সেটাকে আমাদের বিভিন্ন মেডিসিনের মাধ্যমে, পঞ্চকর্মের মাধ্যমে সেগুলোকে প্রদীপ্ত করা হয়, মানে বাড়ানো হয়। বাড়ানোর ফলে কি হচ্ছে, যে আমরা খাবারটা মানে খাচ্ছি সেটা প্রপারলি হজম হচ্ছে, মানে নেক্সট টাইম আর আমটা তৈরি হচ্ছে না। এবং আবরণ বলে একটা চ্যাপ্টার আছে আমাদের আয়ুর্বেদে, যেটা কিনা এই আমবাতের মধ্যে যখন আমরা আমবাত এই চ্যাপ্টারটা পড়ি, মানে রিমোটয়েড আর্থারাইটিসটা পড়ি, আবরণ হচ্ছে কি, এই যে আমটা জয়েন্ট স্পেসে যাচ্ছে সেখানে বায়ু দ্বারা আবৃত হচ্ছে, মানে বায়ুটা সেই আমটাকে ঘিরে রাখছে। এই যে আমাদের যখন থেকে আমটা নতুন করে তৈরি হচ্ছে না তখন থেকে আমাদের ট্রিটমেন্টটা চালু হবে কি, যে এই যে বায়ুর আবরণটা বিভিন্ন স্মল জয়েন্ট, কারণ রিমাটয়েড আর্থারাইটিসের একটা লক্ষণই হচ্ছে এটা ছোট জয়েন্টে হয়। ওই ছোট জয়েন্টে যে আবরণটা আছে, বায়ুর আবরণটা, সেটা আমরা মেডিসিনের মাধ্যমে, পঞ্চকর্মের মাধ্যমে আস্তে আস্তে ওটাকে ঠিক করি। আর মেন কথা হচ্ছে এই রিউমাটয়েড আর্থারাইটিসে আমাদের ব্যথা যন্ত্রণা হলেই আমরা বিভিন্ন ধরনের তেল বা মলম মালিশ করি। হাঁটুর ব্যথা হলো বা কোমরে তেল মলম মালিশ করি, কিন্তু এই রিউমাটয়েড আর্থারাইটিসে বা আমবাতে তেল বা মলম যদি আমরা মালিশ করি সেখানে দেখা যায় কি রোগটা বেড়ে যায়। কারণ আমাদের বলাই রয়েছে তেল বা মলম হচ্ছে আমটাকে বৃদ্ধি করে। তো এই যে আমাদের যে ব্যথা যন্ত্রণা, যারা জানেন, যারা প্রোগ্রামটা দেখছেন দীর্ঘদিন ধরে বা আজকে নতুন দেখছেন, তারা এই তেল বা মলম যদি মালিশ করে থাকেন সেইটাকে আগে বন্ধ করুন। ফোনটা নিন। একদম অবশ্যই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। অস্থির সমস্যা নিয়ে কথা বলছি, রিউমাটয়েড আর্থারাইটিস নিয়েও কিন্তু এই মুহূর্তে আলোচনা করছি। যদি এই ধরনের সমস্যা থাকে, এক তো আপনারা অনুষ্ঠানে সরাসরি ফোন করে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন, পরামর্শ নিন, আর না হলে এনবিপির নিজস্ব যে নাম্বার যাচ্ছে সেই নাম্বার নোট করুন এবং সেই নাম্বারে ফোন করতে একদম ভুলবেন না। কে আছেন? নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি থেকে বলুন, কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে, মানে আমার ঠান্ডার প্রবলেম আছে, মানে যখন প্রায় আমাকে ঠান্ডা লাগে, কিন্তু আজ ঠান্ডা লেগেছে না। মানে আমার ওই সাইডে, মানে দাঁতের গোড়ায়, মানে কান
মানে ওই গালটা ফুলে যায়। আচ্ছা, বয়স বেশ। কত এখন আপনার? আমার বয়স হলো 35 বছর। 35 বছর। এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা আমার হয়ে গেল প্রায় 1 মাস ধরে দেখি, মানে ঠান্ডার ধারটা আছে আমার বরাবরই। হ্যাঁ, ঠান্ডার ধারটা মোটামুটি কতদিন আছে? ওটা তো আমি মানে প্রায় আমি দেখি, মানে না, প্রায় মানে কি 1 বছর, 2 বছর, 5 বছর, কতদিন লক্ষ্য করছেন? আমি বেশি লক্ষ্য করছি, প্রায় 2-2.5 বছর হলো। এর জন্য কোনো চিকিৎসা করিয়েছেন? ঠান্ডা লাগলে এমনি ঠান্ডার ওষুধ খেয়ে নিই। বাহ, আচ্ছা। খুব ভালো। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন? না আয়ুর্বেদিক না। আচ্ছা, আমাদের শিলিগুড়িতে চেম্বার রয়েছে, কি বললাম বুঝলেন? কলেজ পাড়ায় আমাদের চেম্বার রয়েছে, ওখানে প্রত্যেক 15 দিন ছাড়া আমরা চেম্বারে যাই। শুনুন আপনি। আপনি শুনতে থাকুন, আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে ঠান্ডা লেগে যাওয়া, অনেকেরই দেখবেন বলবে অল্পতে চোখ দিয়ে জল আসছে বা নাক দিয়ে জল আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে, উনি যেটা বললেন কি গলাটা হয়তো ফুলে যাচ্ছে, এরকম ব্যাপার অনেকেরই রয়েছে। এটা আপনার দুটো কারণ থেকে হতে পারে। একটা, যদি অ্যালার্জি প্রোফাইলটা আপনার বেশি থাকে, মানে যেটাকে আমরা ইমিউনোগ্লোবুলিন ই বলছি, সেটা যদি নর্মালের তুলনায় বেশি থাকে সেক্ষেত্রে হতে পারে। আর যদি কোনো সাইনাসের প্রবলেম থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও হতে পারে। কিন্তু আপনাকে আমি একটাই কথা বলবো, এখন বয়স বললেন 35 বছর, এটা যত বয়স যাবে তত দেখবেন বাড়তে থাকবে। কারণ আমাদের একটা টেস্ট রয়েছে যেটাকে বলা হয় সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, সেই টেস্টটা করিয়ে নিতে হবে। আপনার কী কী থেকে অ্যালার্জি রয়েছে, মানে কিছু খাবার, কিছু জিনিস, মানে ধরুন হয়তো বালিশের তুলো থেকে অ্যালার্জি রয়েছে বা রাস্তার ধুলো থেকে বা বিছানার ধুলো থেকে অ্যালার্জি রয়েছে, এইগুলোকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। সেটা ওই টেস্ট করার পরে বোঝা যাবে। এবং আপনার জন্য কিছু মেডিসিন রয়েছে, কারণ এই যে অ্যালার্জি বা যে কোনো স্কিনের সমস্যা আমরা বলে থাকি, এটা কিন্তু রক্ত এবং কফ দোষের জন্য হয়। অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ, রক্ত এবং কফ যখন ভিসিয়েটেড হচ্ছে তখন কিন্তু এই ধরনের অ্যালার্জির সমস্যা বা ঠান্ডা লেগে যাওয়া বা গলা ফুলে যাওয়া বা আপনার চোখ দিয়ে নাক দিয়ে জল আসা, এইগুলো হয়। আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনি আমার সাথে বা আমাদের এনবিপি টিমের সাথে যে কোনো ডাক্তারুর সাথে একটু শিলিগুড়ি চেম্বারে দেখা করে নেবেন। শিলিগুড়িতে প্রত্যেক 15 দিন ছাড়া আমরা যাচ্ছি। সামনের সপ্তাহেই চেম্বার রয়েছে আমাদের শিলিগুড়িতে, কলেজ পাড়ায় হচ্ছে আমাদের চেম্বারটা, সেখানে এসে একবার দেখা করে নেবেন। আমরা যে মেডিসিনটা বলবো, যে মেডিসিনটা লিখে দেবো, সেটা ঠিকঠাকভাবে খেলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি দেখবেন আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম সমস্যাকে ছোট ভাববেন না। 2 থেকে 2.5 বছর ধরে ঠান্ডা লাগার ধাঁচ রয়েছে, কিন্তু মনে হচ্ছে এটা তো খুব সামান্য, মেডিসিন কিনে খাবো, ভালো হয়ে যাব। যদি সত্যি এটা এতটা সহজ হতো তাহলে বোধহয় আপনাকে এই টেলিভিশন চ্যানেলে আর ফোন করার কোনো প্রয়োজন থাকতো না। তাই যার যে সমস্যাই আছে না কেন তার জন্য এক্সপার্টের পরামর্শ নিন, অর্থাৎ অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন। যদি মনে করেন এনবিপির চিকিৎসকদের পরামর্শ নেব, আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9830235527 বা 37, এই দুটি নাম্বার। শুধুমাত্র এই নাম্বার দুটোতেই আপনাদের ফোন করতে হবে এবং এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলবেন, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? বলছি আমার পোস্টের ফুলে আছে, হুম ফুলে আছে 44 গ্রাম। হুম হুম ঠিক আছে, এবার আমি কেটিটার পড়া আছে, কেটিটার প্রায় 6 মাসের মতন পড়া আছে। হুম কেটিটা খুললে পরে ইউরিনটা হচ্ছে না, কেটিটা করলে ইউরিন হচ্ছে। আচ্ছা, ক্যাথেটারটা যে এতদিন ধরে পড়ে রয়েছেন, এটা ডাক্তাররা নিশ্চয়ই বলেছে বলেই পড়ে রয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম হোমিওপ্যাথিক ওষুধ। এলোপ্যাথিক বলেছিল অপারেশন করতে, আমার তো ভয় পাই, আমি জন্য রিস্ক নেইনি। আচ্ছা, আপনার পিএসএ লেভেল কত রয়েছে? কিসের নেবেন? পিএসএ বলে একটা ব্লাড রিপোর্ট করিয়েছেন? ব্লাড রিপোর্ট অনেকগুলি আছে। না, পিএসএ বলে একটা রিপোর্ট হয়, সেটা মনে আছে? পিএসএ কোনো ক্যান্সারের কোনো রিপোর্ট পাচ্ছি না। না, করিয়েছিলেন কি? হ্যাঁ 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 করেছিলাম। কত ছিল? তো ছিল পিএসএ রিপোর্ট, লেভেল নরমাল ছিল, আমি এখন খেয়াল করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এমনি যখন 6 মাস আগে যখন ক্যাথেটারটা লাগিয়েছিলেন তখন কি একদম বাথরুম বন্ধ হয়ে গেছিল না অল্প অল্প হতো? না, ওই সাধারণ চেষ্টা করলে 50 গ্রাম এরকম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো ওনার যে সমস্যাটা, এটা নিয়ে বহু পেশেন্টই আমাদের কাছে দেখাতে আসে। আমি রিসেন্ট একটা চেম্বারে গেছিলাম, সেখানে একটা পেশেন্টের কথা বলি, তার পিএসএ লেভেলও বাড়া ছিল, 12 পয়েন্ট সামথিং ছিল পিএসএ লেভেল, হয়তো 5-এর মধ্যে থাকলে সব থেকে ভালো।
এবং তার সাথে প্রোস্টেটের ওজন উনি যেটা বললেন 44 গ্রাম, তার কিন্তু ওই 50-52 গ্রাম ওজন ছিল প্রোস্টেটের। মানে আমাদের মেল যে আমাদের যেটা বিপিএইচ বলা হয়, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, মানে এই যে রোগটা আমাদের যেটা প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, এটা কিন্তু মেনলি 90% দেখা যায় কি নন ক্যান্সারাস, 10% হতে পারে এটা ক্যান্সারাস। আপনাকে বলবো 6 মাস ধরে যেটা আপনি ক্যাথিটার ইউজ করছেন, একদম ক্যাথিটার ইউজ করার দরকার নেই। আপনি একটু আয়ুর্বেদের হাত ধরুন, আমাদের সাথে দেখা করুন। শ্যামনগর থেকে ফোন করেছিলেন, আপনার নিয়ারেস্ট চেম্বার হবে হচ্ছে আপনার মধ্যমগ্রাম চেম্বারটা, সোদপুরে নেবে, মধ্যমগ্রামে চলে আসবেন। আপনি একটু যোগাযোগ করে নিন, আপনি দেখবেন 2 থেকে 4 মাসের মধ্যে আপনার এই ক্যাথিটারটা আপনি ছেড়ে দেবেন, প্রোস্টেটের ওজনটাও আপনার কমে যাবে এবং আপনিও ভালো থাকবেন। আপনি একটু ওই দেখুন নিচে 2টো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বার নোট করে নিয়ে একবার কনফার্ম করে নিন কবে আসতে পারবেন। আপনার এই যে এতদিন ধরে অসুবিধাটা চলছে, এটা একদম নর্মাল হয়ে যাবে। একদম। আর যখন আপনি অনুষ্ঠানে ফোন করছেন তখনও একটু বলবো চেষ্টা করুন একটু রিপোর্টগুলো হাতের সামনে নিয়ে ফোন করতে। আর অবশ্যই যখন আপনি চেম্বারে আসবেন তখন কিন্তু রিপোর্টগুলো আনতেই হবে, মানে রিসেন্ট যে রিপোর্টগুলো আপনাদের কাছে থাকবে, কারণ নিশ্চয়ই আপনারা প্রচুর ডাক্তার দেখে তারপরে এনবিপিতে আসেন, তাই সেই প্রচুর ডাক্তারদের যে প্রচুর রিপোর্ট রয়েছে সেগুলো ক্যারি করবেন। আর এটা কিন্তু একদম ভুলবেন না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার দিদি, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করলেন? সমস্যা বলতে গেলে আমি ডাক্তারবাবুকে দেখেছিলাম, ডক্টর বি শর্মা, মাস আগে। হুম হ্যাঁ, আমার একটু সামান্য একটু ব্যথা ছিল কোমরে, পাহাড়। আচ্ছা, তো এখন কেমন আছেন? এখন খুব ভালো আছি। বাহ, ভেরি গুড। ডাক্তারবাবু জানাতে বলেছিল, আমি দেখলাম লাইভ হচ্ছে, জানিয়ে দিলাম। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো কথা। আপনি ভালো আছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। আর এভাবে ভালো থাকুন, আর সকলকে যে জানাচ্ছেন এটার জন্য আরো একবার ধন্যবাদ। শুনতে থাকুন আপনি। বলেছিল আমাকে রেজাল্টটা ভিটামিনে দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমরা ব্যথা নিয়ে আলোচনা করছিলাম, রিমোটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। আমিও একটা সময় বুঝতাম রিমোটয়েড আর্থ্রাইটিস মানে স্মল জয়েন্টে ব্যথা হবে, তো ব্যথা তো অনেক সময় আমাদের হয়েই থাকে, সেটা আর কি এমন অসুবিধা। কিন্তু আমি কিছুদিন আগে বেশ কিছু পেশেন্টের আমি হাত দেখলাম যারা দীর্ঘদিন হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করে এসছে, তারা তো একটা গ্লাস ধরার পর্যন্ত শক্তি থাকে না, আঙুলগুলো পুরো ট্যাড়া ব্যাকা অবস্থা হয়ে যাচ্ছে। মানে যদি আমরা ইগনোর করি সমস্যাটাকে, তাহলে শেষ পরিণতি আমার সেটাও হতে পারে। একদমই, কারণ যখন আমাদের আঙুলগুলো বেঁকে যায়, রিউমাটয়েড আর্থ্রাইটিসের যদি আমি প্রাথমিক লক্ষণগুলো একটু বলি, যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হয়ে গেছে, সেটা ছেড়ে দিয়ে যাদের এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন। কারণ দেখবেন সকালবেলা উঠে আপনার একটু জড়তা থাকবে, পা ফেলতে অসুবিধা হবে, হাঁটাচলা করতে অসুবিধা হবে, হাতগুলো মুঠো করতে অসুবিধা হবে। দেখবেন আপনার ছোট ছোট যে জয়েন্টগুলো রয়েছে, হাতের জয়েন্ট, কবজি বা শোল্ডার জয়েন্ট বা আপনার হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট, এগুলো সোয়েলিং থাকবে, মানে ফুলে যাবে, একটু জ্বর জ্বর ভাব থাকবে, বিকালের দিকে একটু জ্বর জ্বর ভাব আসবে, খাবার ঠিকঠাক হজম হবে না, পায়খানা পরিষ্কার হবে না। এই যে লক্ষণগুলো আপনার যখনই দেখবেন কি এই লক্ষণগুলো আসছে, তখনই কিন্তু অবশ্যই ডাক্তারদের সাথে যোগাযোগ করবেন। আর আমি বলবো এই লক্ষণগুলো দেখা গেলে বা ব্যথার যে কোনো সমস্যা দেখা গেলে অবশ্যই আয়ুর্বেদের হাত ধরবেন। কারণ আপনি কতদিন পেন কিলার খাবেন? আপনি পেন কিলার খেলে আপনার মানে লিভারের সমস্যা আসতে পারে, আপনার কিডনির সমস্যা আসতে পারে। আপনি পেন কিলার থেকে ছেড়ে দিয়ে আয়ুর্বেদের হাত ধরে মানে যে আমাদের হার্বাল ট্রিটমেন্ট, তার মাধ্যমে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এবং সেটা সারা জীবনের জন্য না, কারোর ক্ষেত্রে 4 মাস, কারোর ক্ষেত্রে 6 মাস বা কারোর ক্ষেত্রে 1 বছর, সেটা রোগের উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টটা দিই। আপনারা দেখবেন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন, উইদাউট ওষুধ আপনার ব্যথা যন্ত্রণা থাকবে না, আপনারা সুস্থ থাকবেন। একদম। আর প্রত্যেকটাই কিন্তু শুধু মুখের গল্প কথা নয়, কারণ প্রমাণিত সত্য ডাক্তারবাবুরা দেখাতে পছন্দ করেন এবং নিজেরাও সেটা চাক্ষুষ দেখতে পছন্দ করেন। সে কারণেই কিন্তু রিপোর্ট বেস ট্রিটমেন্ট হয় অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? বলছি যে এই মানে আমার এই পায়ের ডিম গুলো না খুব ব্যথা হয়। কোথা থেকে ফোন করছেন দিদি ভাই? আমি ফোন করছি এই বাড়িপুর থেকে। বারুইপুর। না আঙুলগুলো মূল্যে একটু ব্যথা, পায়ের ডিমে ব্যথা, চালটা ব্যথা। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন ব্যথার জন্য? ডক্টর দেখিয়েছি, নার্ভের সমস্যা আছে। নার্ভের কোনো সমস্যা। ওষুধ খাই না, আমি একটাই ওষুধ খাই। একটা ওষুধ খান। আচ্ছা আচ্ছা, নার্ভের সমস্যা আছে, এটা কি ডাক্তাররা বলেছে? নিশ্চয়ই এমআরআই রিপোর্ট হয়েছে আপনার? আমি এনসিবি করা আছে আমার। এনসিবি করা আছে, কি আসছে ওতে? রেডিকুলোপ্যাথি না পেরিফেরাল নিউরোপ্যাথি? না, নিউরো। আচ্ছা, আর এটা কতদিন ধরে ভুগছেন এই সমস্যায়? এটা
এটা আমি 19 সালে ইউটারাস অপারেশনের পর থেকেই জানেন এই জিনিসটা। আপনার এখন বয়স কত? আমার বয়স এখন 55। আচ্ছা, কোমর থেকে পায়ের দিকে ব্যথা যায় না, শুধু ওই কাফ মাসলে মানে পায়ের ওই ডিমে ব্যথা হয়? পায়ের ডিমটা ব্যথা, আঙুলটার মূল্যে ব্যথা। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর জন্য আপনি আগে কখনো? না 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 না, আমি কোনো ওষুধই কিছু খাই না, কোনো গ্যাসের ওষুধ পেন কিলার কিছুই খাই না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো উনি যে রিপোর্টটা করিয়েছেন বললেন এনসিবি রিপোর্ট, মানে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি, মানে ওতে ধরা পড়ে কি আমার কোনো নার্ভের সমস্যা আছে কিনা। আচ্ছা, তো ওখানে উনি বললেন ওনার নিউরোর প্রবলেম, মানে নিউরোপ্যাথি ধরা পড়েছে। ওখানে S1 রেডিকুলোপ্যাথি ধরা পড়তে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি ধরা পড়তে পারে। মানে কি আমাদের যে কোমরের হাড়টা রয়েছে, আমি মাঝে মাঝেই এটা আলোচনার মধ্যে আসে কি প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক ডিসঅর্ডার, মানে আমাদের যে ভার্টিব্রাল কলম থেকে যদি ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে আসে, তখন যে আমাদের স্পাইনাল নার্ভগুলো যাচ্ছে তার উপরে যদি কম্প্রেশন হয়, মানে চাপা পড়ে, তখন এই ধরনের নার্ভের সমস্যাটা দেখা যায়। আপনাকে প্রথমত বলবো কোনো ভারী ওজন আপনি তুলবেন না, কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করবেন না। পারলে একটু কোমরে বেল্ট পরবেন। আপনার যে কাপ মাসলের ব্যথাটা হচ্ছে ওটা নার্ভের থেকেই হচ্ছে। আর দেখবেন এখন বললেন 55 বছর বয়স, এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো ওই বাড়তে দেবেন না। আমি সবসময় বলি যে কোনো রোগের ক্ষেত্রে, আপনার সুগার হোক, আপনার ব্যথা হোক, নার্ভের সমস্যা হোক, পার্কিনসন হোক, বা স্ট্রোক পেশেন্ট হোক, স্কিনের পেশেন্ট হোক, সোরিয়াসিস বা ভিটিলিগো, সেটা যখনই ধরা পড়ছে আপনাদের তখনই কিন্তু আপনারা যোগাযোগ করুন। আর আপনাকেও আমি বলবো, বারুইপুর থেকে ফোন করেছিলেন, বারুইপুর থেকে আপনার যে চেম্বারটা সুবিধা হবে সেটা হচ্ছে আমতলা চেম্বার। প্রত্যেক বৃহস্পতিবার আমতলা চেম্বারে আমরা থাকি। একটু ওই নার্ভ কন্ডাকশন ভেলোসিটি যে রিপোর্টটা আপনি করিয়েছেন, এনসিবি রিপোর্টটা নিয়ে আমাদের সাথে আমতলা চেম্বারে একটু যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা নাম্বারে ফোন করে আপনার সময় টাইম মতো আপনি একটু যোগাযোগ করুন, কারণ এটা ভবিষ্যতে বাড়বে। আর আপনি যদি নিজেকে সুস্থ করতে চান, ভালো থাকতে চান, তাহলে অবশ্যই আয়ুর্বেদের হাত আপনাকে ধরতে হবে। এবং আয়ুর্বেদ করলে আপনি এটা থেকে সম্পূর্ণ সেরে উঠতে পারবেন। এইটা নয় কি আপনার রোগটা কিছুটা রয়ে গেল বা সারা জীবন ওষুধ খেতে হলো, একদমই নয়। সেটা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে। আমি সবসময় বলি রোগটা কতটা বেড়েছে, মানে কতদিন ধরে রোগে ভুগছেন, সেই রোগ থেকে কি কোনো সেকেন্ডারি কমপ্লেন এসছে বা অন্য কোনো রোগের সৃষ্টি হয়েছে, সেইগুলো দেখে কিন্তু আমরা ট্রিটমেন্টটা দিই। তার জন্য কারুর 4 মাস, কারুর 6 মাস, কারুর 1 বছর, কারুর 1.5 বছরও লাগতে পারে। তো আপনি কতদিন এই রোগে ভুগছেন সেটার উপর ডিপেন্ড করবে। একটু যোগাযোগ করে নিন, আমি বলছি আপনি অবশ্যই ভালো থাকবেন। একদম। তবে একটা কথা আছে না যে পেহলে দর্শন ধারে ফের গুণ বেচারি, আমরা দেখতে প্রথমে খুব পছন্দ করি। একটা চেম্বারে আমি আসবো বা এনবিপিতে আমি আসবো, এনবিপির কতগুলো চেম্বার রয়েছে, কোথায় সেই চেম্বার, কতজন মানুষের ভিড় সেখানে রয়েছে, সেখানের পেশেন্টরা কি বলছে, কি ফিডব্যাক দিচ্ছে, এগুলো শুনতে আমরা ভীষণ পছন্দ করি। সে কারণে আপনাদের জন্য একটা আন্দাজ তো দিতেই পারি, এটা একেবারে নতুন বন্ধুদের জন্য বলছি। পুরনো বন্ধুরা সম্পূর্ণ জানেন এনবিপি সম্পর্কে, যে কতগুলো চেম্বার রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। চিকিৎসক তো বহু রয়েছে এবং প্রত্যেকেই সার্টিফাইড কোয়ালিফাইড চিকিৎসক। এবং তার পাশাপাশি একটু বলবো, যেমন বোলপুর থেকে যারা অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মাকে পেয়ে যাবেন। মালদা, রায়গঞ্জ বা গঙ্গারামপুর, শিলিগুড়ি, কোচবিহার, অর্থাৎ পুরো নর্থ বেঙ্গল জুড়ে এনবিপির কিন্তু চেম্বার রয়েছে এবং প্রত্যেকটি নর্থ বেঙ্গলের চেম্বারে মূলত কিন্তু ডক্টর এস ঘোষাল থাকেন। তো সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারছেন। আপনারা বহরমপুর বা কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, হলদিয়াতে তেহেরিয়াতেও কিন্তু ডক্টর এ হালদারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বলবো ডিব্রুগড়ে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই দুর্গাপুরে ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লি এবং মুম্বাইতে পেয়ে যাচ্ছেন কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকগুলি চেম্বারের কথা কিন্তু বললাম, কিছু জানি না আমি মিস করলাম কিনা, তবে প্রত্যেকটি চেম্বারে কিন্তু নয় ডক্টর বি শর্মা, নাহলে ডক্টর এস ঘোষাল, ডক্টর এ হালদার, ডক্টর এন ভট্টাচার্য বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদের কিন্তু আপনারা নিশ্চয়ই পাবেন। একটু ফোন করে কথা বলে নেবেন। এবং কলকাতা, হাওড়াতে চেম্বার রয়েছে, মধ্যমগ্রামে 2টি চেম্বার রয়েছে, সোমবার এবং শুক্রবার করে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক সবাই দেওয়ার চেষ্টা করেন। এবং আমাদের ল্যান্ডস্টোন চেম্বারও কিন্তু সপ্তাহে 2 দিন বা 3 দিন পর্যন্ত কিন্তু চিকিৎসকেরা উপস্থিত থাকেন আপনাদের জন্য। আপনারা যদি মেট্রো
চলাচল করতে পছন্দ করেন বা সুবিধার হয়, তাহলে শোভাবাজার চেম্বার বা ল্যান্সটাউন চেম্বারটিতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। পাশাপাশি খিদিরপুরেও চেম্বার রয়েছে, সেখানেও আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, নিয়ম করে পাচ্ছেন, একটু ফোন করে কথা বলে নেবেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করুন, অবশ্যই সেখানে কিন্তু পেয়ে যাবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং পেয়ে যাবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। এখানেই শেষ নয়, ভাবছেন এতগুলো চেম্বার, আরও কিছু পরিকল্পনা কিন্তু রয়েছে, যেমন গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, আরও 4টি নতুন চেম্বারের কিন্তু ফিতে কাটতে চলেছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তার মানে সেখানে কি ডিমান্ড ছিল, বন্ধুদের চাহিদা রয়েছে, আবদার রয়েছে ডাক্তারবাবু? একদমই, কারণ আমাদের চেম্বার দিনের পর দিন বাড়তেই থাকবে, কারণ প্রত্যেকটা মানুষ এনবিপিতে এসে দেখিয়ে ভালো আছেন। আজকেও যেরকম একজন ফোন করলেন আগরপাড়া থেকে, কি উনি ব্যথার জন্য দেখিয়েছিলেন, উনি ভালো রয়েছেন। সেরকমই প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে যেতে চাই, কিন্তু আমাদের পক্ষে তো সবটা সম্ভব না। এটা তো একটা টিম ওয়ার্ক। এখানে বহু ডাক্তাররা রয়েছেন এবং আমাদের সংস্থার ডাইরেক্টর ডক্টর শর্মা রয়েছেন, এবং আরও নতুন নতুন ডাক্তার আমাদের সাথে যোগদান করছেন, নতুন স্টাফ যোগদান করছেন, তাই এগুলো সম্ভব হচ্ছে। যেরকম গঙ্গাসাগর, আজকে আমতলা চেম্বারে আমাদের গঙ্গাসাগর থেকে পেশেন্ট আসে, ওদের ভেসেলের প্রবলেম থাকে, অনেক সময় আসতে পারে না, তো ওখান থেকে একটা বড় ডিমান্ড ছিল। ধানবাদের পেশেন্টের ডিমান্ড ছিল, ঝাড়খণ্ডের পেশেন্টের ডিমান্ড ছিল। এছাড়াও আরও 2-3টে জায়গা রয়েছে যেগুলোর নাম আমি বলবো না, যেখান থেকে অনেক ডিমান্ড আসছে, কিন্তু আমাদের পক্ষে তো সব জায়গায় গিয়ে আমাদের চেম্বারটা করা সম্ভব নয়। অনেকে ভাবছেন কি ডাক্তাররা যদি আমার বাড়িতে চলে আসে তাহলে ভালো হয়, ডাক্তার আপনি গঙ্গারামপুরে বসছেন, আর একটু এগিয়ে গিয়ে বালুরঘাটে বসলে তো ভালো হয়, কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যতটা আপনাদের কাছাকাছি পৌঁছানো যায়, কারণ আমি বলছি আজকে গঙ্গাসাগরে অলরেডি আমাদের পেশেন্টের সংখ্যা হয়ে গেছে 50-এর ওপরে, নতুন পেশেন্ট বুকিং করে নিয়েছে 50-এর ওপরে। তো সেক্ষেত্রে আমরা ওখানে তো মানে আপনি বুঝতে পারছেন কি একটা ডাক্তারবাবুর ক্ষেত্রে 20টা 30টা 40টা পেশেন্ট দেখা মানে অনেকটা হেডেক ব্যাপার। তো এতগুলো আমরা পেশেন্ট দেখে ওখান থেকে আসবো, ওইটা কিন্তু তাদের জন্যই সম্ভব হচ্ছে, কারণ বহু পেশেন্ট, ধরুন আজকে আপনার বাড়ি হয়তো নর্থ ক্যালকাটায়, আপনার বাবা মা বা দিদি বোন থাকে হয়তো সাউথ ক্যালকাটায়, আপনি বললেন কি আমি এখানে এনবিপিতে দেখিয়ে ভালো আছি, তোরা ওখানে দেখা। তো এই জিনিসটাই হচ্ছে, যারা আমাদের ধরুন আমতলায় দেখাচ্ছে তারা তাদের পেশেন্টদের বলছে তোরা গঙ্গাসাগরে দেখা বা তোরা ধানবাদে দেখা। আমাদের খড়গপুরে চেম্বার ছিল এতদিন, আমাদের হচ্ছে ঝাড়গ্রাম থেকে পেশেন্ট আসতো, পেশেন্টরা বলছে ডাক্তারবাবু একটু ঝাড়গ্রামে গেলে ভালো হয়। তো আমরা যতটা সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি, এরপরেও চেষ্টা করব, কিন্তু যতদূর সম্ভব আমরা করে যাব। এটা যতদিন মানুষ ভালো থাকবে, এনবিপির আন্ডারে ট্রিটমেন্ট করে ভালো থাকবে, ততদিন আমরা চালিয়ে যাব। আশা করব ভবিষ্যতে এটা আরও বড় হবে, আরও ডাক্তাররা, নতুন নতুন ডাক্তাররা, অভিজ্ঞ ডাক্তাররা জয়েন করবে এবং আরও নতুন স্টাফ আসবে আমাদের সাথে। একদম অবশ্যই। তবে আমরা যখন মুভি দেখি তখন আমরা বলি না কিছু মুভি হিট হয়, কিছু মুভি ফ্লপ হয়, স্বাভাবিক এটা, যখন হিট হয় পাশাপাশি ফ্লপ হওয়াটাও খুব স্বাভাবিক। কিন্তু আমি এখনো পর্যন্ত, আমি এতদিন এনপিপির সঙ্গে নিজে যুক্ত, কিন্তু কোনো চেম্বার ফ্লপ হয়ে গেছে, চেম্বারটিকে তালা দিয়ে দিতে হয়েছে, মানে সেখানে পেশেন্টের সংখ্যা নেই, আমি এটা দেখিনি। হ্যাঁ, এটা হতে পারে যে অ্যাড্রেসটার একটু পরিবর্তন হয়েছে, এদিকে বসতাম সেখান থেকে ওদিকে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটি চেম্বারে কিন্তু আপনাদের প্রচুর ভিড়, অর্থাৎ এর থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায় যে এনবিপির চিকিৎসকেরা যেটা টিভির পর্দায় বসে বলেন সেটা চেম্বারে বসে তারা কিন্তু প্রমাণ করেন। সে কারণে মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা সবটা যেরকম আজ থেকে হয়তো 5 বছর আগেও ছিল, বর্তমানে রয়েছে, আজ থেকে 50 বছর পরেও থাকবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রাজেশ দাস বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে, বলুন রাজেশ বাবু, কি সমস্যার জন্য ফোন করলেন? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার পায়ের গোড়ালি ঠান্ডা পড়লে ফুলে যায়। আচ্ছা, পায়ের গোড়ালি ঠান্ডা পড়লে ফুলে বয়স যায়। কত এখন? বয়স হচ্ছে 41 বছর। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? হ্যাঁ, এটা হয়ে গেল 4 বছর মতো হয়ে গেল। 4 বছর ধরে কোনো রিপোর্ট করিয়েছেন, কোনো ডাক্তারকে দেখিয়েছেন এর জন্য? না, ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ এনে খেলে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার এই ঠান্ডা পড়লেই। কোনো রিপোর্ট করিয়েছেন এর জন্য? না 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 না, কোনো রিপোর্ট। এইভাবে কতদিন চালাবেন? আর আরো 2-4 বছর চালাবেন? তো রোগটা তো বাড়তে থাকবে। আপনার কি থেকে ওই পায়ের অংশটা ফুলছে? আমি তো এখান থেকে বসে বলে দেবো আপনি এই ওষুধটা খান, আপনার পা ফোলা এমনি কমে যাবে। আমি প্রত্যেকটা পেশেন্টকে এই জন্য বলি কি আপনারা নিজে থেকে ডাক্তারি করবেন না বা দোকানে গিয়ে ওষুধ খাবেন না, কোয়ালিফাইড ডাক্তার দেখান। আমি সবসময় বলছি, সেটা এমবিবিএস হোক, মানে অ্যালোপ্যাথি ডাক্তার হোক, হোমিওপ্যাথি ডাক্তার হোক, আয়ুর্বেদিক ডাক্তার হোক, ইউনানি ডাক্তার হোক, আপনারা কোয়ালিফাইড ডাক্তার দেখান, যারা পাস করেছে, যারা কিছুটা অন্তত বুঝতে পারবে।
কোয়াকদের কাছে যাবেন না। কারণ কি, ওই আপনাকে ওষুধ লিখে দেবে, ওষুধ লিখতে সবাই জানে, আপনার পাশের বাড়ির লোকটাও জেনে গেছে কি জ্বর হলে এই অ্যান্টিবায়োটিক খেতে হয়, এই ব্যথার ওষুধ খেতে হয়, জ্বর কমানোর এই ওষুধ। আপনাকে রিপোর্ট করতে হবে কি রোগটা হয়েছে, সেটাকে ধরতে হবে। আপনার যেই গোড়ালিটা ফুলে যাচ্ছে, এটা আপনার কি ইউরিক অ্যাসিড বেড়েছে বলে হচ্ছে, মানে যেটাকে আমরা গাউটি আর্থারাইটিস বলি, আয়ুর্বেদে বাত রক্ত বলি, নাকি আপনার অ্যাকিলিস টেন্ডেনাইটিস হয়েছে, আপনার অ্যাকিলিস টেন্ডেনে ইনফ্লামেশন হয়েছে, নাকি ক্যালকেনিয়াল স্পার হয়েছে, তো আপনার রোগটা কি হয়েছে আগে রোগটাকে তো ডায়াগনোসিস করতে হবে, তারপরে তো তার ট্রিটমেন্ট হবে। আরে ওষুধ দিলে তো এমনি রোগ ঠিক হয়ে যাবে, এমনি ব্যথা কমে যাবে, কিন্তু ব্যথা থেকে মুক্তি পেতে গেলে আপনার যে রোগটা হয়েছে, রোগ থেকে যদি আপনি ভালো হতে চান, তাহলে তো আপনাকে রোগটা আগে আবিষ্কার করতে হবে, কি রোগটা আমার কি হয়েছে, তার ট্রিটমেন্ট করলে তাহলে রোগটা তো নির্মূল হবে। আপনি এতদিন ধরে ঘুরেছেন, 2 বছর 2.5 বছর ধরে, আমি আপনাকে বলছি বর্ধমান থেকে আপনি ফোন করেছেন, একবার বর্ধমান চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার কাছে যে যে ওষুধগুলো খেয়েছেন বা যা যা প্রেসক্রিপশান আছে সেইগুলো সঙ্গে নিয়ে, আর ব্লাডের একটা রিপোর্ট, ব্লাড ফর ইউরিক অ্যাসিড, আর একটা অ্যাঙ্কেল জয়েন্টের এক্সরে, এই দুটো করিয়ে নিয়ে আমাদের বর্ধমান চেম্বারে আপনি যোগাযোগ করুন। দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে নাম্বারটায় আপনার সুবিধা হবে সেই নাম্বারটা নোট করে নিয়ে একটু আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আপনাকে আমি কথা দিচ্ছি, 2-2.5 বছর ধরে ভুগছেন তো, আপনি দেখবেন 4 থেকে 6 মাসের মধ্যে এই রোগটা থেকে মুক্তি পেয়ে যাবেন, জীবনও আর কখনো হবে না। কারণ কতগুলো শীতকালে উনি ব্যথার ওষুধ খাবেন, একদম। শীত এলেই কি আপনি ব্যথার ওষুধ খাওয়া চালু করবেন, বা আপনার ফুলে যাওয়ার জন্য ওষুধ খাওয়া চালু করবেন? একদমই না, এগুলো ভুল করছেন। কারণ রোগটা বাড়তে থাকছে, আপনার যত সময় যাচ্ছে, 2 বছর 2.5 বছর 4 বছর 6 বছর, তত কিন্তু রোগটা বৃদ্ধি পাবে। আর যখন সব থেকে বেশি বেড়ে যাবে 10 বছর 15 বছর পর, তখন দেখবেন ট্রিটমেন্ট করেও আপনার উপকার হচ্ছে না, আপনি রাজ্যে ছুটছেন, রাজ্যের বাইরে ছুটছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, উপকার পাচ্ছেন না। তো সেই জন্যই বলছি, একবার যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন, এবং আপনার এটা নেক্সট শীতকালে আর কখনোই হবে না। একদম। আমরা যেহেতু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, কিছুক্ষণ আগের পর্যন্ত রিমোটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলেছি। এটুখানি আমরা বলতেই পারি, যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয়, ছোট গাঁটের কোনো ব্যথার সমস্যা, এবং সমস্যা দীর্ঘদিন হয়ে গিয়েছে, এখনও ভালো চিকিৎসকের সন্ধান পাননি, তাহলে কিন্তু এনবিপিতে যোগাযোগ করতেই পারেন। এবার চলে আসি আরও একটা প্রশ্নে, সংক্ষিপ্ত যেহেতু সময়, একটু তাড়াতাড়ি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করব। হাঁটুতে অপারেশন করতে বলেছে আমার মডার্ন ট্রিটমেন্টের চিকিৎসকেরা, আমি রাজি আছি, কিন্তু সেটা কি আমার জন্য ভালো রেজাল্ট নিয়ে আসবে? এই প্রশ্ন অনেকেই করছেন। প্রশ্নটা অবশ্যই সেই চিকিৎসকদের করতে পারতেন, কিন্তু যেখানে এনবিপি চিকিৎসকদের করেছেন, তো ডাক্তারবাবুর থেকে উত্তরটা শুনবো। একদমই, কারণ আমাদের হাঁটুর সমস্যা হলেই, যখন হাঁটুর বেশি বাড়াবাড়ি হয়ে যায়, যেটাকে গ্রস অস্টিওআর্থারাইটিস বলে, বা ডিজেনারেশনটা একদম খুব বেশি হয়, সাইনোভিয়াল ফ্লুইডটা একদম কমে যায়, সেক্ষেত্রে আমাদের টিকেআর বলা হয়, ডাক্তাররা লিখে দেন। মানে টিকেআর মানে কি, টোটাল নি রিপ্লেসমেন্ট। তো আপনারা যখন টোটাল নি রিপ্লেসমেন্ট করতে যাচ্ছেন, আমাদের কাছে পেশেন্ট আসে, ব্যাক করে আসে, নি রিপ্লেসমেন্ট করার পরে তার সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে, মানে যেখানে অপারেশনের মানে স্টিচটা পড়ে, সেখানে মানে সেকেন্ডারি ইনফেকশন মানে কি, পুঁজ হয়ে গেছে, রস হয়ে গেছে, মানে কিছু সমস্যা হয়ে গেছে, এবং ব্যথাটা যেইকে সেই রয়েছে। আবার অনেক ডাক্তারবাবুরা অপারেশন করার পরে তারা ফিরে আসছে, বলছে ডাক্তারবাবু যেরকম ব্যথা ছিল সেরকমই তো ব্যথা আছে, আমি হাঁটতে পারতাম না, আমি এখনও হাঁটতে পারছি না, তাহলে আমার অপারেশনটা করে লাভ কী হলো? আবার অনেকে এসে এরকমও বলে, নি রিপ্লেসমেন্ট করে যারা আমাদের কাছে আসে, ডাক্তারবাবু 5 বছর তো ভালো ছিলাম, আবার ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু বললো আবার অপারেশন করতে হবে। তো আপনার শরীরটা যন্ত্র নাকি, নাকি আপনি রোবট নিজে, কি আপনি অপারেশন করবেন, ভাঙবেন, ছুড়বেন, বা ছেনি হাতুড়ি মারবেন? এইগুলো তো শরীরের পক্ষে ভালো না। শরীর একদম। আর অপারেশনটা কি ফ্রিতে হয়? না, একদমই না, সেটা মানে যথেষ্ট ব্যয়বহুল অপারেশন, এবং দুটো হাঁটুতে করতে গেলে অনেকটাই খরচা পড়ে। সেখানে আপনি আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদের মধ্যে ট্রিটমেন্ট রয়েছে, মেডিসিন রয়েছে, এবং তার সাথে পঞ্চকর্ম থেরাপি। আমরা সবসময় বলি কি, পঞ্চকর্ম থেরাপিটা কিন্তু 1 নম্বর থেরাপি যে কোনো ক্রনিক বা ক্রিটিক্যাল রোগের ক্ষেত্রে। যেগুলো ক্রনিক রোগ বা ক্রিটিক্যাল রোগ, যেমন আমরা স্কিনের ক্ষেত্রে সোরিয়াসিস ভিটিলিগো ধরতে পারি, এক্সিমা ধরতে পারি, ডিএমডি ধরতে পারি, বা মায়োপ্যাথি, নিউরোপ্যাথি, যেগুলো ট্রিটমেন্ট আপনারা পাচ্ছেন না, ডাক্তাররা বলে দিয়েছেন কি এর থেকে আর কোনো বেশি ট্রিটমেন্ট হবে না, আপনি যতদিন বেঁচে থাকবেন এই ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে, আর কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট হবে না। সেই সমস্ত রোগের ক্ষেত্রে আমরা বলি, আয়ুর্বেদ বলে, এনবিপি বলে, হ্যাঁ এর চিকিৎসা রয়েছে। কেন জোর গলায় বলে? কারণ আমাদের আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, এবং তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপির একটা নির্দিষ্ট গুরুত্ব রয়েছে। কারণ পঞ্চকর্ম থেরাপি মানে এই নয় কি আমি একটু তেল ম্যাসেজ করে দিলাম, একটু গরম সেক দিয়ে দিলাম, এটা কিন্তু পঞ্চকর্ম থেরাপি নয়।
এটাকে বলা হয় পূর্বকর্ম। দীপন পাচন স্নেহন সেটান, এটা পূর্বকর্মের মধ্যে পড়ে। পঞ্চকর্ম থেরাপি যদি আপনাকে করতে হয়, এটা একটা ভাস্ট সাবজেক্ট। আমি যদি কলকাতা শহরটাই ধরি বা বেঙ্গলটা ধরি, খুব গুটি কয়েক জায়গায় হয় যেটা অথেন্টিক পঞ্চকর্ম হয়। তার মধ্যে আমি বলতে পারি কি এনবিপি ওয়ান অফ দ্য বেস্ট, কারণ আমরা পূর্বকর্মটা যেভাবে করি সেইভাবে প্রধান কর্ম মানে পঞ্চকর্ম যেটাকে বলা হয় ওটাকে প্রধান কর্ম বলা হয়। বমন, বিরেচন, বস্তি, শিরোবেরেচন, নস্য এবং রক্তমুখ, এইগুলো আমরা একদম প্রপারলি যার যেভাবে দেওয়া দরকার। কারণ আপনি বস্তি, আমি বলে দিলাম বস্তি তো অনেক ধরনের রয়েছে, অস্থিমজ্জা বস্তি রয়েছে বা আপনার অনুবাসন বস্তি রয়েছে, ক্ষার বস্তি রয়েছে। তো কোন পেশেন্টকে কোন বস্তি দেবো সেটা কিন্তু একটা কোয়ালিফাইড ডাক্তারবাবু ছাড়া কিন্তু বুঝতে পারবে না। বমন বমন তো মদন ফল দিয়েও করায়, অন্য ওষুধ দিয়েও বমন করায়, কিন্তু কোন রোগের ক্ষেত্রে কোন মেডিসিন দিয়ে বা কোন হার্বস দিয়ে বমন করাবো। বিরেচন ইচ্ছেভেদী রস সবাই জানে, কিন্তু ইচ্ছেভেদী রস দিয়ে করব না অন্য কোনো মেডিসিন দিয়ে বা অন্য কোনো হার্বস দিয়ে করব, কোন রোগের ক্ষেত্রে কিভাবে করা হয় সেটা কিন্তু একমাত্র ভালো কোয়ালিফাইড ডাক্তাররা বুঝতে পারে। এবং গুটি কয়েক পঞ্চকর্ম সেন্টারে সেই প্রধান কর্ম বা পঞ্চকর্মটা ভালোভাবে হয়। এবং এই কর্মের পরে যদি পশ্চাৎকর্ম প্রপারলি করা হয়, যে কোনো রোগ, আমি তো রোগগুলোর নাম বললাম যেগুলো ক্রিটিক্যাল, ক্রনিক বা ইনকিউরেবল বলে আমরা চিনি, সেগুলোর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। আমি বলছি আপনি মডার্ন সায়েন্সের কাছে যান, আপনার হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, আপনি ট্রিটমেন্ট করার, হার্টের কোনো সমস্যা হলো বা হঠাৎ হার্টে ব্লক হয়ে গেল, সেখানে যান। কিন্তু যে রোগগুলোয় আপনারা জেনে গেছেন কি এই সারা জীবন আমায় ব্যথার ওষুধ খেয়ে যেতে হবে, সারা জীবন আমায় সুগারের ওষুধ খেয়ে যেতে হবে, সারা জীবন আমায় থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হবে, স্কিনের ওষুধ খেয়ে যেতে হবে, ওইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মধ্যে চিকিৎসা রয়েছে যেটা করে আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন উইদাউট মেডিসিনে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। একদম। তো এভাবে কি আপনি ভালো থাকতে চাইছেন, মানে সঠিকভাবে ভালো থাকতে চাইছেন? কারণ শুধুমাত্র আপনার অর্থ নষ্ট হচ্ছে না, আপনার বিশ্বাস, আপনার ভরসাও নষ্ট হয়ে যাচ্ছে যখন দীর্ঘদিন ভরসা দেওয়ার পরও আপনাকে কোনো চিকিৎসক ভালো করতে পারছেন না। একবার চলে আসুন না এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য বলা নয়, আপনাকে ভালো রাখার জন্য বলা। আত্মবিশ্বাস থেকে কিন্তু এনবিপি বলছে আপনাদের জন্য এই কথাগুলো। তবে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র বাড়িতে বসে টিভির অনুষ্ঠান দেখছি বা অনেকে ভালো আছে সেটা শুনছি, তাহলে কিন্তু আপনি ভালো হবেন না। একটু নিজের জন্য ভাবুন, নিজের জন্য একটু স্বার্থপর হওয়াও কিন্তু ভালো। তাই নিজেকে ভালো রাখুন, আর নিজেকে ভালো রাখতে হলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, 9830235527 বা 37, এই নাম্বারে ফোন করুন, কথা বলুন, যোগাযোগ করুন। পাশাপাশি ডাক্তারবাবু থেকে আরও একটা প্রশ্ন করবো যে অস্থির সমস্যা মানে আমরা এতদিন পর্যন্ত জানতাম এটা বয়স্কদের সমস্যা, তার মানে চেম্বারে কি শুধু বয়স্করাই সমস্যা নিয়ে আসে নাকি অল্প বয়সীরাও আসছে এখন ইদানিং? এইটা নিয়ে আমি বারবারই বলি কি এখন যে ইয়াং জেনারেশন রয়েছে, আমি শুধু অস্থির সমস্যা বলবো না, সুগারের সমস্যা আমরা কি জানতাম একটা সার্টেন পিরিয়ডের পর 40 বছর 50 বছর বয়স্ক লোকেদের সুগারের সমস্যা হয়, প্রেশারের সমস্যা হয় বা থাইরয়েডের সমস্যা হয়। একদম। তো এখন আমরা যেটা দেখছি আমাদের যে ওয়ার্ক স্টাইলটা, ওয়ার্ক হ্যাবিটটা, সেটা হচ্ছে সিডেন্টারি ওয়ার্ক। মানে আমরা অনেক ফিল্ড রয়েছে আমাদের, যেমন আইটি সেক্টর রয়েছে বা আমাদের ওই যে যারা কম্পিউটারে কাজ করে বা টেকনোলজির কাজ করে, তাদের বসে কাজ অনেকক্ষণ করতে হয়। সেই বসে কাজ করার ফলে কি হচ্ছে, আমাদের কোমরে ব্যথা হচ্ছে, লাম্বার স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, একটা দিকে আমি কম্পিউটারের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছি। তো আমরা সবসময় বলি যারা বসে কাজ করছেন তারা কিন্তু কন্টিনিউ 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকবেন না। আপনি কাজ করুন, 1 ঘন্টা কাজ করলেন, 5 মিনিট একটু ঘুরে আসুন, তাহলে এই ব্রেকআপটা হবে, আপনার ব্যথা যন্ত্রণা হবে না। ব্যথার পেশেন্ট আমরা এখন কম বয়সেও পাই, অস্টিওআর্থারাইটিস, নি জয়েন্ট পাচ্ছি, মানে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, বা আমরা রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট মানে কম বয়সে পাওয়াই যায়। কিন্তু বিশেষ করে হাঁটুর এবং আমরা ঘাড় এবং কোমর, এটা আমরা এখন ইয়াং জেনারেশনের বহু পেশেন্ট আমরা আমাদের এনবিপিতে পাচ্ছি। একদম। তাহলে আপনি সচেতন তো, বা তোমরা সচেতন তো? যদি মনে হচ্ছে ঘাড়ে, কোমরে, হাঁটুতে অল্প বয়সে ব্যথা হচ্ছে, অল্প বয়সে যদি যোগাযোগ করো না, সেটা সেরে যাওয়ার সময়টাও অল্প কিন্তু লাগে। তাই তাড়াতাড়ি যোগাযোগ করো। অযথা সময়কে নষ্ট করো না, অযথা রোগকে বৃদ্ধি করো না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি সোমনাথ দাস কথা বলছি খড়গপুর থেকে। খড়গপুর থেকে বলুন, কি সমস্যা? সমস্যা বলতে কোমরের খুব পেন হয় আর কি, মানে বয়স কত আপনার? বয়স কম, লিগামেন্ট মানে ইয়ে লাগছে যে 31 বছর বয়সে এখন থেকে যদি কোমরের সমস্যা হয় তাহলে। এইটাই এক্ষুনি ডাক্তারবাবু কিন্তু বলছেন। এখন কাজকর্ম কি করেন? কাজকর্ম সেরকম কিছু হয় না, আমি কম্পিউটারের কাজ করি, তো সারাক্ষণ বসে থাকতে। হ্যাঁ, ওটাই আমি বলছিলাম, ওটাই আলোচনার মধ্যে ছিল। আপনি একটু শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়।
আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, দেখুন পেশেন্টই বললো কি আমি কম্পিউটারে কাজ করি, সবসময় আমায় বসে থাকতে হয়। আপনি বসে থাকুন, এই যে 31 বছর বয়সে কোমরের অবস্থা এরকম হলে 60 বছর বয়সে কি হবে? ঠিক সে কথা। হাঁটতে পারবে তো? সে বসতে পারবে তো? না হুইল চেয়ারে থাকবে, না লাঠি ধরে হাঁটবে? আপনাকে আমি একটা কথা বলবো, ভারী ওজন তুলবেন না। শুধু আপনি নয়, যারা এই প্রোগ্রামটা ফলো করছেন বা দেখছেন এখন, বা যারা পরে দেখবেন ইউটিউব বা ফেসবুকে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি, যারা এই ধরনের বসে কাজ করেন বা কম্পিউটারে কাজ বা আইটি সেক্টরে, তারা এক টানা বসে থাকবেন না। একটু উঠলেন, একটু আবার ঘুরে এলেন, 5 মিনিট পরে এসে আবার বসলেন। এবং তার সাথে সাথে যাদের দেখছেন ব্যথা যন্ত্রণাটা স্টার্ট হয়েছে, ভারী ওজন তোলা, কোমর ঝুঁকিয়ে কাজ, এগুলো এখন থেকে রেস্ট্রিক্টেড করে দিন। এগুলো একদমই করবেন না। আর তার সাথে আপনাকে আমি বিশেষ করে বলবো, একটা কোমরের এক্সরে করুন, লাম্বার স্পাইনে এপি এবং ল্যাটারাল, এই এক্সরেটা করে নিয়ে আপনি একটু খড়গপুর চেম্বারে আসুন। কারণ 31 বছর বয়সে যদি এই সমস্যা হয়, আপনি নিজে বুঝতে পারছেন, নিজে বলছেন, নিজে রিগ্রেট হচ্ছেন কি আমি কি বয়সটা কিভাবে বলবো, আমার এই বয়সে এই সমস্যা হচ্ছে। একদম। আপনি একটু আমাদের খড়গপুর চেম্বারে একটু যোগাযোগ করুন, যোগাযোগ করে এই ট্রিটমেন্টটা করিয়ে এই রোগটাকে সারিয়ে তুলুন। কারণ এই রোগটাকে বাড়তে দেবেন না। এই রোগটা যদি বেড়ে যায় তখন ট্রিটমেন্ট করার থেকে এখন ট্রিটমেন্ট করে নিয়ে রোগটাকে সারিয়ে নেওয়া ভালো। আপনার মতো এরকম বহু পেশেন্ট রয়েছেন যারা ঘাড়ের কোমরের সমস্যায় ভুগছেন। আজকে আমরা বাচ্চা ছেলেদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিস দেখি। আমরা আলোচনা অনেক সময় শুনেছি, কাগজে পড়েছি, টিভিতে দেখেছি কি বাচ্চাদের ব্যাগের ওজন বেশি করবেন না। ঠিক। বই খাতার ওজন যেটা আমরা কাঁধে নিচ্ছি, ওটা কিন্তু সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়ার সব থেকে বড় ব্যাপার। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে চলুন। যেইগুলো থেকে ছোট জিনিস, আমরা ছোট জিনিস জীবনে স্কিপ করে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি না, হয়ে যাচ্ছে জিনিসগুলো, কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। এইগুলো যদি আমরা নর্মালাইজ করতে পারি, আমরা অনেক রোগকে কিন্তু আমাদের শরীর থেকে বাদ দিয়ে রাখতে পারবো। যদি যার হাঁটুর সমস্যা হয়েছে, বেশি হাঁটবেন না। আরে বাবা, আপনার তো হাঁটু ব্যথা হচ্ছে, আপনি বুঝতে পারছেন, যতটা দরকার ততটা হাঁটবেন, সিঁড়ি কম ভাঙবেন। এই যে সচেতনতাটা, এইটা যদি আপনারা প্রথম থেকে মেনটেন করেন, অল্প ব্যথা হচ্ছে, আর জিনিসটাকে রেস্ট দিতে হবে। তো জিনিসটাকে রেস্ট না দিলে যদি আপনি ওই হাঁটু ব্যথার ওপরই কাজ করে যান, কি আপনি ভাবেন কি এখনও আমার 20 বছর বয়স রয়েছে, 60 বছর হয়ে গেছে, তো সেটা মানছেন না, সেটা তো ভুল করছেন। আপনি সেগুলোকে রেস্ট্রিক্টেড করুন, সেগুলোকে কম করুন। যে সমস্যাটাই আপনার হচ্ছে, দেখছেন বাথরুমের সমস্যা হচ্ছে, এই একটা পেশেন্ট ফোন করেছিল বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি, একদম। কি 6 মাস আগে আমি ক্যাথিটার লাগিয়ে নিয়েছি। এটা কি বড় কাজ করেছেন? আপনি কিচ্ছু করেননি, আপনি বেকার করেছেন। আর যে ট্রিটমেন্টটা করেছেন, কোনো উপকার আপনার হয়নি। আপনার যদি উপকার হতো, আপনি ক্যাথিটার লাগাতেন? তার থেকে তো অপারেশন করে নেওয়া ভালো ছিল। অপারেশন কেন করলেন না? কিন্তু অপারেশনেরও করার দরকার নেই, ক্যাথিটার লাগানোর দরকার নেই। আপনি আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের হাত ধরলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো রোগ, যে কোনো ইনকিউরেবল বা যেগুলো পুরনো রোগের ক্ষেত্রে আয়ুর্বেদ খুব ভালো কাজ করবে এবং খুব ভালো রাখবে মানুষকে। একদম ঠিক কথা। আসলে সত্যি আমরা বোকা হচ্ছি না তো, এই দিকে কিন্তু আমাদের নজর রাখার দরকার কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের বন্ধুদের জন্য বলবো যে টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বার কিন্তু নোট করতে হবে। এবং অ্যাড্রেস আপনাদের বলে দিয়েছি, প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে। প্রত্যেকটি জেলাতে একটি, দুটি, তিনটি, এমনকি 4টি পর্যন্ত চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই ডাক্তারবাবু বলছিলেন না, যতটা চেষ্টা করছেন তারা আপনাদের বাড়ির কাছাকাছি পৌঁছে যাবেন, যাতে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে বেশি দূর না ছুটোছুটি করতে হয়। সে কারণে যোগাযোগ অবশ্যই করতে হবে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার 9830235527 বা 37, এই নাম্বারে যোগাযোগ করুন। হেড অফিস কিন্তু আমাদের মধ্যমগ্রাম, সেখানে সপ্তাহে 2 দিন কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া আপনারা ল্যান্সটাউন চেম্বারে যোগাযোগ কিন্তু করতে পারেন। ল্যান্সটাউন চেম্বারেও কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু অভিজ্ঞ চিকিৎসকেরা থাকেন। একটু ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, যোগাযোগ করুন। শোভাবাজার এবং খিদিরপুরেও পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়ায় আপনারা পাচ্ছেন শিবপুর, বালটিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়া প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে। শুধুমাত্র প্রত্যেকটি জেলা নয়, তার পাশাপাশি এখন আপনারা দিল্লি, মুম্বাইতেও কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আসাম, গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, ত্রিপুরা, ত্রিপুরার আগরতলা, সর্বত্র দূরের বন্ধুরাও কিন্তু এনবিপিকে পাচ্ছেন। যোগাযোগ করবেন। আরও প্রচেষ্টা কিন্তু চলছে, আরও বেশ কিছু নতুন জায়গায় যেন আপনাদের সঙ্গে যোগাযোগ করা যায়, যাতে ডাক্তারবাবুদের সঙ্গে আপনাদের সাক্ষাৎ হয়। সব কিছুর জন্য কিন্তু শুধুমাত্র স্ক্রিনে দেওয়া 2টি নাম্বারে ফোন করতে হবে। এখনই ফোন করুন 9830235527 বা 37, এই নাম্বারে। আর আমরা আজকে অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তবে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য আপনারা যোগাযোগ করুন। এখন বন্ধুরাই বলেন, অর্থাৎ আপনারাই বলেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো
সমাধান কিন্তু এনবিপি চিকিৎসকেরা দিতে পারে। একদম ঠিক বলেছেন বা ঠিক শুনেছেন। পরবর্তী অনুষ্ঠানে এরকমই কোনো সমস্যা নিয়ে আমরা আবারও হাজির হব, আবারও আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।